2024 সালে 2 অক্টোবর প্রতিষ্ঠা করা একটি দল সেটা প্রায় 1.5 বছরের মাথায় গিয়ে বিধানসভায় প্রবেশ করলো, বিহারের বিধানসভা। এই জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোর শুরু করেছিল। জাতীয় রাজনীতিতে ইন্ডি জোটের অভ্যন্তরেও এই প্রশান্ত কিশোরের উত্থানকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। তাহলে ইন্ডি জোটের নেতৃত্ব এর পরে প্রশান্ত কিশোর কি দেবে? নিতিন নবীন, যিনি এই মুহূর্তে বিজেপির জাতীয় সভাপতি, তার বিধানসভা এলাকাতে, যেখানে তিনি 2010, 2015, 2020, 2025 পরপর 4 বার নির্বাচিত হলেন, যেটা বিজেপির গড়, সেখানে প্রশান্ত কিশোরের এই উত্থান 9 থেকে 10 মাসের মধ্যে কি করে হলো? এই প্রশান্ত কিশোর। मेरी अपेक्षा ये है कि दिल्ली और राज्य दोनों मिलकर बिहार की तरक्की में पूरी ताकत लगाएं, बिहार से पलायन बंद हो, बिहार के बच्चों को रोजगार के लिए बाहर न जाना पड़े। ये सिंगल एजेंडा है। अगर ये होगा, हम लोग भाजपा के पक्ष में वोट करने के लिए कहेंगे। বিজেপির সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে চাইছেন, সেটাও কার্যত বুঝিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হয়তো আর ইন্ডি জোটের মুখ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন না, সেখানে হয়তো বিজেপি বিরোধী আন্দোলনের ক্ষেত্রে প্রশান্ত কিশোরের নাম উঠে আসতে পারে। প্রশান্ত কিশোরের যে উত্থান শুরু হলো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জাতীয় রাজনীতিতে, বিহারের রাজনীতিতে, বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে যে ব্যক্তির নাম সবচেয়ে বেশি উঠে আসছে তার নাম প্রশান্ত কিশোর। জাতীয় রাজনীতিতে বিজেপি কিছুটা হলো চাপে পড়লো প্রশান্ত কিশোরের উত্থান নিয়ে। পাশাপাশি জাতীয় রাজনীতিতে ইন্ডি জোটের অভ্যন্তরেও এই প্রশান্ত কিশোরের উত্থানকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। তাহলে ইন্ডি জোটের নেতৃত্ব এর পরে প্রশান্ত কিশোর কি দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি সাইডলাইন হয়ে যাচ্ছেন ধীরে ধীরে? আচ্ছা, অন্যদিকে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতেও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়ে গেলেন যে প্রশান্ত কিশোর এভাবে উঠে গেলে তাহলে তার ভবিষ্যৎ কি হবে। আর বিহারের রাজনীতিতে যদি বলেন, তাহলে নিতিন নবীন, যিনি এই মুহূর্তে বিজেপির জাতীয় সভাপতি, তিনি পর্যন্ত চাপে পড়ে গেলেন যে তার এলাকাতে, তার বিধানসভা এলাকাতে, যেখানে তিনি 2010, 2015, 2020, 2025 পরপর 4 বার নির্বাচিত হলেন, যেটা বিজেপির গড়, সেখানে প্রশান্ত কিশোরের এই উত্থান 9 থেকে 10 মাসের মধ্যে কি করে হলো, এইটা নিয়ে এই মুহূর্তে আলোচনা। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রশান্ত কিশোর, তিনি যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে বিহারে, তার নাম জন সূর্য পার্টি, অর্থাৎ জনসুরাজ পার্টি, যদি আমরা হিন্দিতে আমরা ট্রান্সলেট করি। অর্থাৎ এই জনসুরাজ পার্টি প্রতিষ্ঠা কবে হয়? 2 অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন 2024 সালে। অর্থাৎ 2024 মানে লোকসভার বছরটা, লোকসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে। তারপর প্রশান্ত কিশোর তার যে রাজনৈতিক ভূমিকা সেটা পালন করতে শুরু করলেন। আচ্ছা, এই দলের মতাদর্শ কি? আমার কাছে যে ইনফরমেশন রয়েছে, এই দল প্রথমত গান্ধীবাদী। এই দল দুটি রাজনৈতিক মনীষীর মুখ ব্যবহার করে তাদের যে পতাকা বা তাদের যে সিম্বল, সেখানে সেটা হলো এক গান্ধী আর আম্বেদকর। আচ্ছা, 2 নম্বর হলো এই দল সামাজিক উদারবাদ তাতে বিশ্বাস করে, এই মতাদর্শে বিশ্বাস করে। ফলে এটাকে, এই দলটাকে সেন্টার লেফট বলা যেতে পারে। আচ্ছা, লেফট উইং মানে একদম বাঁ দিকে, রাইট উইং মানে একদম ডান দিকের পার্টি। আচ্ছা, মাঝখানে এই কংগ্রেস, তৃণমূল, এগুলোকে সেন্টার লেফট বলা হয়। ফলে এই জনসুরাজ পার্টিও সেন্টার লেফটের অন্তর্গত। বেশ, এই জনসুরাজ পার্টি আপনারা ভালো করে জানেন যে প্রশান্ত কিশোর শুরু করেছিলেন। এই প্রশান্ত কিশোর কে? এই প্রশান্ত কিশোরকে নিয়ে এত যে আলোচনা চলছে, এই প্রশান্ত কিশোর নিয়ে আমরা অনেকে অনেক কিছুই জানি না। আমরা জানি, আমরা পশ্চিমবঙ্গবাসী যারা আছি তারা প্রশান্ত কিশোর সম্পর্কে ওয়াকিবল, কারণ 2019 সালে প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হন এবং তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হিসেবে কাজ করেন, এবং এটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট হস্তক্ষেপ ছিল। যাই হোক, এই প্রশান্ত কিশোর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কুশলী ছিলেন ভুল কথা। এই প্রশান্ত কিশোরকে তুলেছিলেন খোদ বিজেপি এবং নরেন্দ্র মোদী। সেই আলোচনায় আমি ধীরে ধীরে আসবো। প্রথমে একটু জনসুরাজ পার্টির প্রসঙ্গে আমি যদি আসি, আমি প্রথমেই দেখব যে 5 মে 2022 প্রশান্ত কিশোর তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, মানে 2021 সালের পশ্চিমবঙ্গের নির্বাচনের পর ধীরে ধীরে প্রশান্ত কিশোর বললেন যে আমার এবার অনেক কিছু করার আছে, আমি এখানে আর আবদ্ধ থাকতে চাই না, আমি নিজেকে ভাঙতে চাই। তো ভাঙা কি? প্রশান্ত কিশোর একটি রাজনৈতিক দল তৈরি করার কথা তখন থেকেই ভাবছিলেন। এর আগে তিনি জেডিইউ এর কিছুদিন সদস্য ছিলেন, যদিও পরবর্তীকালে মনোমালিন্যের জেরে তিনি জেডিইউ থেকে বেরিয়ে যান। কিন্তু এই মুহূর্তে প্রশান্ত কিশোর 2022-এর 5ই মে তিনি বিহারে একটি কর্মসূচির আয়োজন করেন, যেই কর্মসূচির নাম ছিল জনসুরাজ অভিযান। এই কর্মসূচি বিহারে প্রায় 3500 কিলোমিটার
জুড়ে চলে এবং পদযাত্রা হয়, এবং এই পদযাত্রায় সরাসরি অংশগ্রহণ করেছিলেন প্রশান্ত কিশোর। এটাই ছিল তার ফার্স্ট স্ট্র্যাটেজি দলটাকে সামনে আনার জন্য। তখনও পর্যন্ত জনসুরাজ পার্টির সূচনা ঘটেনি। জনসুরাজ অভিযান এইটা শুরু হয়েছিল। যাই হোক, তারপরে ধীরে ধীরে এই পার্টি সূত্রপাত হলো। 2024-এর 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এই পার্টির সূচনা ঘটালেন প্রশান্ত কিশোর। বেশ, এবার কি করলেন প্রশান্ত কিশোর? 2025-এর বিহার নির্বাচনে অংশগ্রহণ করলেন। জনসুরাজ পার্টি একটিও আসন পেলেন না। সেখানে কি হয়েছিল আপনাকে বলছি। বিহার নির্বাচন হয়েছিল 6 এবং 11 নভেম্বর, 2 দফায় নির্বাচন হয় 2025-এ। মোট 243টি আসন ছিল। 14 নভেম্বর ফল ঘোষণা হয় এবং সেখানে জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড, যেটা নীতিশ কুমার সামলান, এবং তার পাশাপাশি এনডিএ এর জোটটা যেটা বলছিলাম তার মধ্যে বিজেপি পড়ে, বিজেপি এবং জেডিইউ মিলিয়ে 101 করে মোট 202টি আসন তারা দখলে নেন। এরপর বিহারটা চলে যায় এনডিএর হাতে। যাই হোক, এবং তখন কি করা হয়, নীতিশ কুমারকে প্রথমে মুখ্যমন্ত্রী করা হয়। তারপর বেশ কিছুদিন পর নীতিশ কুমারকে দায়িত্ব দেওয়া হয় রাজ্যসভায় যাওয়ার জন্য। তো নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলে মুখ্যমন্ত্রী হিসাবে তৎকালীন সময়তে সম্রাট চৌধুরী তাকে মুখ্যমন্ত্রী করা হয়। ব্যাস, এবার সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিহারের রাজনীতিতে পরিবর্তন ঘটতে শুরু করে। মানে নীতিশ কুমারকে ভেবেছিলাম, নীতিশ কুমারের জায়গায় সম্রাট চৌধুরী যদি এখন সিএম হয়ে গেল, তারপর সম্রাট চৌধুরীর বেশ কিছু কার্যকলাপ বিহারের লোকজনের খুব একটা পছন্দ হয়নি, কারণ বিহারের লোকজনের খুব একটা প্রিয় পাত্র এই সম্রাট চৌধুরী নন। নাহলে আজকে নীতিন নবীন নিজের আসনে, যেখানে বলা যেতে পারে 2010, 15, 20, 25 এই 4বার জিতেছেন, সেখানে আজকে জনসুরাজ পার্টির উত্থান হতো না নীতিন নবীনের এলাকাকে কার্যত বিপর্যস্ত করে, নীতিন নবীনের প্রভাবকে কার্যত বিপর্যস্ত করে, এবং এমন একজন নীতিন নবীন যিনি এখন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তো কত বড় হেভিওয়েট একটা পদ, সেই পদে সেই পদে যাওয়ার আগে নীতিন নবীন যেই বিধানসভা কেন্দ্রে বারবার জিতে এসেছেন, সেটা হট করে প্রশান্ত কিশোরের হাতে গেল। ক্ষোভটা ওইখানে যে সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী, প্রচুর ব্রেন ড্রেন হচ্ছে, প্রচুর ছেলেপুলে বিহারের লোকজন বাইরে কাজ করতে চলে যাচ্ছে, বিহারে কর্মসংস্থান নেই, তারই কার্যত প্রভাব আজকে পড়লো এই বিহারের উপনির্বাচনে, যেখানে আমরা বাকিপুর উপনির্বাচনটা খুব তাৎপর্যপূর্ণভাবে এই মুহূর্তে বিশ্লেষণ করতে শুরু করেছি। যাই হোক, এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিহার নির্বাচনে জনসুরাজ পার্টি গত 2025 সালের 238টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, একটিও পায়নি। কারা কারা কি কি আসন পেয়েছিল? 243টি আসনের মধ্যে বিজেপি 101, জেডিইউ 101, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি 24টি আসন পেয়েছিল, হিন্দুস্তানি আওয়াম মোর্চা তারা পেয়েছিল 6টি আসন, রাষ্ট্রীয় লোক মোর্চা পেয়েছিল 6টি আসন, এবং নির্দল পেয়েছিল 1টি আসন, মোট 243টি আসন। এবার জনসুরাজ পার্টির সেই সময় লোগো ছিল একটি স্কুল ব্যাগ। বেশ, জনসুরাজ পার্টি জিতল না। এবার জনসুরাজ পার্টি খাতা খুলল বিধানসভাতে, অর্থাৎ 2024 সালে 2 অক্টোবর প্রতিষ্ঠা করা একটি দল, সেটা প্রায় 1.5 বছরের মাথায় গিয়ে বিধানসভায় প্রবেশ করলো, বিহারের বিধানসভাতে। এবার আমি বারবার বলছিলাম, কে এই প্রশান্ত কিশোর, তার কি কি ভূমিকা রয়েছে, একবার সরাসরি দেখে নেব এবং আপনাদের সামনে উত্থাপন করব। তারপরে আপনারা বিচার করবেন প্রশান্ত কিশোর ভবিষ্যতে কোন জায়গায় যেতে চলেছেন। 1977 সালে বিহারে জন্মগ্রহণ করেন। হায়দ্রাবাদে প্রকৌশল বিদ্যায় পড়াশোনা শেষ করে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে যোগ দেন। আবারও বলছি, জাতিসংঘ, কোনো ছেলে খেলা নয়। প্রশান্ত কিশোরের জায়গাটা বুঝুন আপনারা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে যোগ দেন এবং সেইখানে চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি ডিসাইড করেন তিনি ভোট কুশলী হয়ে কাজ করবেন। অর্থাৎ যারা পলিটিক্যাল লিডাররা রয়েছেন তাদেরকে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে সাজেস্ট করবেন, কিভাবে নির্বাচনে জিতবেন না জিতবেন, এই সমস্ত বিষয় নিয়ে ভোট কৌশল হিসাবে কিভাবে তিনি কাজ করবেন সেই বিষয়টা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করতে করতে তিনি নিজের একটা জায়গা তৈরি করেন। তখন তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন যেটার নাম হচ্ছে সিটিজেন্স অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। আবার বলছি, সিটিজেন্স অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, যেটাকে আমরা
CAG বলেও উত্থাপন করতে পারি আপনাদের সামনে। যাই হোক, এই প্রশান্ত কিশোরকে প্রথম সামনে তুলে আনেন নরেন্দ্র মোদী। তৎকালীন সময় গুজরাট অর্থাৎ 2012 সালে গুজরাটের নির্বাচন, বিজেপির হয়ে প্রশান্ত কিশোর ভোট কুশলী হয়ে কাজ করেছেন নরেন্দ্র মোদীকে সামনে রেখে। তখন নরেন্দ্র মোদী বিধানসভায় জেতেন 2012 সালে এবং তারপর গুজরাটে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর নরেন্দ্র মোদীর চোখে লেগে যায় এই প্রশান্ত কিশোরের ভূমিকা। যাই হোক, তারপর নরেন্দ্র মোদী দায়িত্ব দেন বা বিজেপির তরফে দায়িত্ব দেওয়া হয় 2014 সালে যে ষোড়শ লোকসভা নির্বাচন, সেখানেও প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করবে সেন্ট্রালি। যাই হোক, ভোট কুশলী হিসাবে কাজ শুরু করলেন। আচ্ছা, আপনারা জানেন না এই যে ঘর ঘর মোদি, তারপর চায় পে চর্চা, এই যে স্লোগানগুলো বা এই যে প্রকল্পগুলো, এইগুলো যে চালু করা হয়েছিল, এই যে নামগুলো তৈরি হয়েছিল, এই নামগুলো কে দিয়েছিলেন জানেন? একদম ঠিক ধরেছেন, প্রশান্ত কিশোর। 2014 সালে প্রশান্ত কিশোরের রাজনৈতিক কৌশল বিজেপিকে ক্ষমতায় আনলো, কংগ্রেসের পতন ঘটিয়ে। তারপর আমরা দেখলাম ইউপিএ সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকারে আসার পর তারপর প্রশান্ত কিশোরের সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে গেল, বিজেপি নেতৃত্বের মনোমালিন্য শুরু হয়ে গেল। প্রশান্ত কিশোর ঠিক করলেন বিজেপির বিরুদ্ধে যারা আছেন তাদের বিরুদ্ধে এবার রাজনৈতিক কৌশলী, মানে তাদের হয়ে বিজেপির বিরুদ্ধে যারা আছেন তাদের হয়ে বিজেপির বিরুদ্ধে গিয়ে রাজনৈতিক কৌশলী হিসাবে বা ভোট কৌশলী হিসাবে কাজ করবেন। যেমন ভাবনা সেরম কাজ। তখন জেডিইউ ভয়ঙ্করভাবে মোদি বিরোধী, নীতিশ কুমার মোদি বিরোধী হয়ে গিয়েছেন। তখন কি করলেন? প্রশান্ত কিশোরকে ডাকলেন, ঘরের ছেলে ঘরে এসো, তুমি আমার সঙ্গে ভোট কুশলী হিসেবে কাজ করো। নিশীথ কুমার জিতলেন, মুখ্যমন্ত্রী হলেন। সময়টা 2015 বিহার নির্বাচন। আচ্ছা, এরপর প্রশান্ত কিশোর কেবলমাত্র জাতিসংঘের নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলেছিলেন। তানজানিয়ার রাষ্ট্রপতি এবং আইনসভা নির্বাচন হয়েছিল 2015 সালে। সেই সময় দাঁড়িয়ে এই নির্বাচনে প্রশান্ত কিশোর দুজনের হয়ে কাজ করেছিলেন। এক হচ্ছে জন মাগুফুলি এবং চামাচা মাপিন্দুজি। আবার বলছি, জন মাগুফুলি এবং চামাচা মাপিন্দুজি, এই দুজনের হয়ে প্রশান্ত কিশোর কাজ করেন এবং যথাক্রমে জন মাগুফুলি তিনি রাষ্ট্রপতি হন এবং চামাচা মাপিন্দুজি তিনি আইনসভায় নির্বাচিত হন এবং এই দুজনেই জয়লাভ করেন। প্রশান্ত কিশোরের এখানেও একটা বড় সাফল্য আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, যেটা ঘটেছিল তানজানিয়াতে। ঠিক আছে, তারপর প্রশান্ত কিশোর আবার ভারতবর্ষে ফেরেন। 2017 সালের পাঞ্জাব নির্বাচন, সেখানে কংগ্রেসের হয়ে কাজ করতে শুরু করলেন প্রশান্ত কিশোর। কংগ্রেসের হয়ে কাজ করাকালীন তিনি সেখানে অমরিন্দর সিং তাকে ফোকাস করেন বিশেষভাবে এবং সেখানে তিনি বেশ কিছু স্লোগান অ্যাড করেন, যে স্লোগান ছিল হচ্ছে ক্যাপ্টেন দ্য পাঞ্জাব। এই স্লোগানের মাধ্যমে অমরিন্দর সিং তিনি মুখ্যমন্ত্রী হন। এখানেও প্রশান্ত কিশোর সাকসেস হন, কংগ্রেস পাঞ্জাবে জেতে। বেশ, পাঞ্জাবের পর এখানে কংগ্রেস 2017 সালে ইউপি ইলেকশনেও প্রশান্ত কিশোরকে কাজে লাগান, কিন্তু ইউপিতে প্রশান্ত কিশোর সফল হলেন না। উত্তরপ্রদেশ নির্বাচনে প্রশান্ত কিশোর ব্যর্থ হন, কংগ্রেস সেখানে হেরে যান। যাই হোক, তারপর কংগ্রেস থেকে কিছুটা দূরত্ব বাড়িয়ে নেন প্রশান্ত কিশোর। তারপর তিনি যুক্ত হন অন্ধ্রপ্রদেশ বিধানসভা এবং সপ্তদশ লোকসভা নির্বাচন, যেটা 2019 হয়েছিল, ওই অন্ধ্রপ্রদেশের তিনি কাজ করেছেন এবং অন্ধ্রপ্রদেশের যেই পার্টির হয়ে কাজ করেছেন সেটা হচ্ছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি, যার প্রধান ছিলেন জগনমোহন রেড্ডি এবং তিনি মুখ্যমন্ত্রী হন এবং ওই নির্বাচনে, ওই লোকসভা নির্বাচনে, ওই রাজ্যের ওই লোকসভা নির্বাচনে এই ওয়াইএসআর কংগ্রেস একটা বিপুল পরিমাণ আসন অর্থাৎ সংখ্যাগুরু আসন নিজেদের হাতে রাখেন। ফলে প্রশান্ত কিশোর এখানে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এবং ওই সময় সপ্তদশ লোকসভা যেটা হয়েছিল 2019-এ, সেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন লোকসভা আসনের ক্ষেত্রে ওয়াইএসআর কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে বিরাট বড় ভূমিকা পালন করেন। এবার চলে আসি, তামিলনাড়ুতেও তিনি লড়াই করেছিলেন এবং তামিলনাড়ুতেও তিনি ভোট কুশলী হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে তিনি সবচেয়ে বেশি চর্চায় এসেছিলেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে।
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে 2019 সালে থেকে কাজ শুরু করেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে 2019 সালে প্রশান্ত কিশোর কাজ শুরু করলেন। 2019 সালে টিএমসির হয়ে তিনি কাজ শুরু করার পর বেশ কিছু প্রকল্প সামনে আনলেন, যার মধ্যে দিদিকে বলো। আপনারা অনেকেই ওয়াকিবল, যেহেতু আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টলি ফোন করে যাতে পাওয়া যায়, সেই জন্য দিদিকে বলো বলে একটা কর্মসূচির সূচনা করলেন। এবং 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর পেছনে এই প্রশান্ত কিশোরের ভূমিকা ভয়ঙ্কর ছিল। 2025 সালে উল্টে যেত গদি, যেমন 2026 সালে উল্টে গেল, 21-এও উল্টে যেত, প্রশান্ত কিশোর একমাত্র বাঁচিয়ে দিয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে। তখন আইপ্যাকের অফিস, যেটা গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ে অবস্থান করছিল, যেটা আজকে বন্ধ, যেটা প্রতীক জৈন থাকাকালীনই বন্ধ হয়ে যায়, সে আইপ্যাক অফিসে তখন হই হুল্লোড় অবস্থা, কেক কাটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার আরেকটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের ছবিটা দেখুন একটু, বেশ একটু গোলুমলু ব্যাপার, এবং এখনের ছবি দেখুন, একটা অদ্ভুত কর্পোরেট ব্যাপার। এই দুটো ছবির মধ্যে পার্থক্য কেন জানেন? এর জন্য দায়ী প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্পোরেটাইজ, কিভাবে কথা বলতে হবে, কিভাবে পলিটিক্স করতে হবে এটা শিখিয়েছেন, কিভাবে ফলো আপ করতে হবে, কি করে ব্যাক অফিস চালাতে হবে, এগুলো শিখিয়েছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের ছবি এবং এখনের ছবির মধ্যে, মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটার মধ্যেও বিস্তর পরিবর্তনই প্রশান্ত কিশোর আনিয়েছিলেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ করার পেছনে এই প্রশান্ত কিশোরের বিরাট অবদান ছিল। কিন্তু একটা সময় গিয়ে কি হলো, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ধীরে ধীরে প্রশান্ত কিশোরের দূরত্ব বাড়ল। প্রশান্ত কিশোরের ডান হাত, এই যিনি আইপ্যাক কর্তা ছিলেন প্রতীক জৈন, তো সে কি করলো, প্রশান্ত কিশোর বলল যে আমি ছেড়ে দিচ্ছি, আমি আর পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে থাকবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব একটা বনিমনা হচ্ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে চলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথে চলছিলেন, সেটা প্রশান্ত কিশোরের খুব একটা ভালো লাগেনি। সেজন্য প্রশান্ত কিশোর বেরিয়ে গেলেন, আইপ্যাকেও ছেড়ে দিলেন। তিনি পলিটিক্যাল দল তৈরি করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য তিনি কার্যত উদ্গ্রীব হয়ে উঠলেন। তো সেই সময় দাঁড়িয়ে কি হলো, প্রতীক জৈনকে দায়িত্ব দেওয়া হলো, আর প্রতীক জৈন তোলাবাজি করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকে অর্থের বিনিময়ে পদে বসিয়ে দলটাকে শেষ করে দিলেন। তারপর প্রতীক জৈন মালপত্র গুটিয়ে পালিয়ে গেলেন, ইডি রেড হলো, তারপরে আমরা দেখলাম ফাইল চুরির কাণ্ড ইত্যাদি ইত্যাদি, আপনারা প্রত্যেকেই জানেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার প্রশান্ত কিশোর কি করলেন, তিনি যুক্ত হলেন এই জনসূর্য অভিযান থেকে, বা জনসুরজ অভিযান থেকে, অভিযান যেটাকে হিন্দিতে বলা হয়। যাই হোক, তারপর সেখান থেকে এই পার্টির সূচনা করলেন, এবং সেই পার্টি বিহার নির্বাচনে লড়াই করলো, লড়াই করে 0 আসন পেল। প্রায় আমি এখানে দেখতে পাচ্ছি 243-এর মধ্যে 238টি আসনে লড়াই করেছেন নির্বাচনে, অর্থাৎ কিন্তু একটিও আসন পাননি। কিন্তু এবারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের সিট এটা। নীতিন নবীন 2026 সালের মার্চ মাস পর্যন্ত এখানকার বিধায়ক ছিলেন, তারপর তাকে রাজ্যসভায় পাঠানো হয়, তারপর তিনি রাজ্যসভায় যান, এবং তারপর তাকে বিজেপির সর্বভারতীয় সভাপতিও করা হয়। নীতিন নবীন 2010, 2015, 2020, 2025 4বারের জন্য এখান থেকে জিতেছেন। নীতিন নবীন বেরিয়ে যাওয়ার পর, মার্চের পর, তারপর একটা বিস্তর সময়, মার্চের পর এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্টে রেজাল্ট বেরোলো। এই 5 মাস, এই 5 মাসের মধ্যে বিরাট পরিবর্তন ঘটে গেল, এবং বিপুল পরিমাণ ভোটে নীতিন নবীন বা বিজেপির গড়কে কার্যত কোণঠাসা করে এই বাকিপুরে প্রশান্ত কিশোর, তার জনশক্তি পার্টি বা জনসুরজ পার্টি, মাফ করবেন, সেই জনসুরজ পার্টি ঘাঁটি গাড়ল। এবার এখান থেকেই নতুন করে প্রশ্নের সূত্রপাত হচ্ছে জাতীয় রাজনীতিতে। এক হলো জনসুরজ পার্টি কি ধীরে ধীরে কংগ্রেসের অল্টারনেটিভ, তৃণমূলের অল্টারনেটিভ, সিপিএম এর অল্টারনেটিভ, সিপিআই এর অল্টারনেটিভ, আর মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় চাপে পড়ে গেলেন। যদি অল্টারনেটিভ হিসাবে প্রশান্ত কিশোর উঠে আসেন, তাহলে ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাধান্য থাকবে না। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মনে মনে ভাবছেন যে প্রশান্ত কিশোরকে আমি তুললাম, মানে উনি তো সবাইকে তোলেন, তো যে প্রশান্ত কিশোরকে আমি তুললাম, আমার এখানে কাজ করে প্রশান্ত কিশোর এত নাম করে গেল, সেই প্রশান্ত কিশোর এখন উঠছে, বিজেপিকে হারাচ্ছে। আর এখন যদি প্রশান্ত কিশোরের আমি কংগ্রেচুলেশন জানাই, বা তাকে যদি ভালো বলি, বা জাতীয় স্তরে তার নাম উত্থাপন করি, তাহলে সে মাইলেজ পেয়ে যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে আমি তাহলে আর মাইলেজ পাবো না, আমি বিজেপি বিরোধী আন্দোলনের এখন শরিক নই, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি পরপর 2বার হেরেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন। এবার প্রশান্ত কিশোর এমন একজন ব্যক্তি, যিনি এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার আসনে প্রশান্ত কিশোর জিতে গেলেন।
ফলে এটার মধ্যে একটা বিস্তর গোলমেল শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা আত্মবিশ্লেষণ করছেন এবং করে নিজে ভাবছেন যে তিনি যাবেন কোথায়, তার যাওয়ার জায়গা কোথায়। প্রশান্ত কিশোরের উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের অন্যতম কারণ হয়ে যাবে না তো? এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিস্ক ফ্যাক্টর পাচ্ছেন, ঠিক একইভাবে রিস্ক ফ্যাক্টর পাচ্ছে বিজেপিও। নীতিন নবীনের জায়গা, সেখানে বিজেপি এভাবে হারবে সেটা ভাবা যায়নি। এবং এর কারণ কি জানেন, আমি যেটা বললাম যে বর্তমান যাকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে অনেকেই ঠিকমতো করে পছন্দ করেন না, সম্রাট চৌধুরী। ফলে সেই কারণের জন্য এই ফলটা হতে পারে, এই ভুলটা হতে পারে। আজকে এই ঘটনার জন্য হয়তো সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে পরবর্তী ক্ষেত্রে। নীতিন নবীনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন এরকম অবস্থা হলো, আপনি সর্বভারতীয় সভাপতি, তারপরেও এই কাণ্ড ঘটলো আপনার এলাকায়, যেখানে আপনি এতবার জিতেছেন, 10, 15, 20, 25 4বার জিতেছেন। বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে এরকম পদের এমন পরিস্থিতি, এইটা তাদের মধ্যে একটা বড় প্রশ্ন বিজেপির অভ্যন্তরে। এবং এইটা নিয়ে ইতিমধ্যে বিজেপি চুলচেরা বিশ্লেষণও করতে শুরু করে দিয়েছে। এবং প্রশান্ত কিশোরের যে উত্থান শুরু হলো এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে এমন একটা দিন আসবে যে জেডিইউ আরজেডি কেউই আর কোথাও থাকবে না, কোথাও আর থাকবে না। জেডিইউ আরজেডি, তারপরে আমরা অন্যদিকে যদি আমরা দেখি যে আরও অন্যান্য পার্টি যেরকম রয়েছে সেই পার্টিগুলো জায়গায় আর কেউ থাকবে না। এবার প্রশান্ত কিশোর নিজের মতো করে জায়গা পেয়ে যাবেন, যেটা আমরা আন্দাজ করতে পারছি, অনুধাবন করতে পারছি। হয়তো টাইম লাগবে, সময় লাগবে, কিন্তু এটা সম্ভব, এটা সম্ভব। প্রশান্ত কিশোর এমনই একটা চরিত্র হিসেবে নিজে আত্মপ্রকাশ করলেন। তবে একটা বিষয় ঠিক, প্রশান্ত কিশোরের একটা বাইট, তিনি কিন্তু এত কিছু হওয়ার পরও তিনি একবারও বলছেন না বিজেপির বিরুদ্ধে আমি লড়াই করছি। তিনি কিন্তু বলছেন ডাবল ইঞ্জিন সরকার আছে, আমরা মিলেমিশে কাজ করতে চাই, সেইভাবে কাজ হোক। চাকরি নেই, অন্ন নেই, দারিদ্রতা, ব্রেন ড্রেন, অর্থাৎ মেধাকে অন্য রাজ্য ব্যবহার করছে, বিহারের মেধা বিহারে ব্যবহৃত হচ্ছে না, বাকিপুরে ব্যবহার হচ্ছে না। এই ইস্যুগুলোকে সলভ করতে হবে। প্রশান্ত কিশোরের বক্তব্যটা একবার ছোট করে শুনে নিন। अभी तो सत्ता में भाजपा है, डबल इंजन की सरकार है। आने वाले 3 बरस में मेरी अपेक्षा ये है कि दिल्ली और राज्य दोनों मिलकर बिहार की तरक्की में पूरी ताकत लगाएं, बिहार से पलायन बंद हो, बिहार के बच्चों को रोजगार के लिए बाहर न जाना पड़े। ये सिंगल एजेंडा है। अगर ये होगा हम लोग भाजपा के पक्ष में वोट करने के लिए कहेंगे, लेकिन आप पहले पलायन रोकिए। बिहार के हर प्रखंड में, हर जिले में फैक्ट्री लगाने की व्यवस्था कीजिए। अगर गुजरात के हर प्रखंड में, हर तहसील में, हर मंडल में, हर जिले में फैक्ट्री लग सकती है तो बिहार में क्यों नहीं? अगर सूरत में 10 लाख लोग मजदूरी कर सकते हैं तो पटना में क्यों नहीं, बेगूसराय में क्यों नहीं? ये बात होनी चाहिए। আপনারা শুনলেন প্রশান্ত কিশোরের বক্তব্য। ফলে প্রশান্ত কিশোরও কিন্তু একবারও বলছেন না যে বিজেপির বিরুদ্ধে আমার লড়াই। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পয়েন্ট। এই বিশ্লেষণটার প্রয়োজনীয়তা ছিল। কে এই প্রশান্ত কিশোর, কিভাবে তার উত্থান, কিভাবে তিনি এই বাকিপুর উপনির্বাচন থেকে জয়ী হয়ে বিধানসভায় খাতা খুললেন, তারপর বিজেপির সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে চাইছেন, সেটাও কার্যত বুঝিয়ে দেওয়া। এবং প্রশান্ত কিশোরের উত্থানে বিজেপির একাংশের ভয়, নীতিন নবীনের এলাকাতে বিজেপির এমন পরাজয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হয়তো আর ইন্ডি জোটের মুখ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন না, সেখানে হয়তো বিজেপি বিরোধী আন্দোলনের ক্ষেত্রে প্রশান্ত কিশোরের নাম উঠে আসতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে বিহারের রাজনীতি, আমি যেটা বলছিলাম, বিহারের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি এবং জাতীয় রাজনীতি, এমনকি আন্তর্জাতিক রাজনীতিতেও আলোচনা তুঙ্গে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচেইন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।